প্যালেস্টাইন যেরকম একেবারে ইসরায়েলের পেটের মধ্যে, আমাদের বাংলাদেশও তো একটা আধিপত্যবাদী শক্তির পেটের মধ্যে। এটার সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবে সিরিয়াকে আগে ধ্বংস করা হয়েছে, ইয়ামেনকে ধ্বংস করা হয়েছে, এখন তারা ইরান যেহেতু একটি বড় শক্তি তাকে ধ্বংস করার চেষ্টা করছে। শিয়া বলেন, সুন্নি বলেন, আমরা যেভাবে নিজেদেরকে পরিচিত করতে চাই, পাশ্চাত্য বিশ্ব যারা ইসলাম বিদ্বেষী জায়নবাদীদের কাছে আমরা সকলেই মুসলমান, সকলে সমানভাবে তাদের শত্রু। এই ইরানের উপরে যে আক্রমণ, এটা শুধু ইরানের উপর আক্রমণ নয়, এটা মুসলিম বিশ্বের উপর আক্রমণ। এভাবে এটাকে নিতে হবে এবং সম্মিলিতভাবে এটাকে মোকাবেলা করার চেষ্টা করতে হবে। আপনার বাবা মাওলানা মতিউর রহমান নিজামী, তিনি 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত তিনি মন্ত্রী ছিলেন, পূর্ণমন্ত্রী ছিলেন। তো সেই সময়টা আসলে আপনাদের কেমন কেটেছে, সেই সময়ের অভিজ্ঞতা যদি একটু বলতেন। একজন বলছে যে চাঁদের আলোয় আমি দেখেছি গাছের উপর থেকে নিজামী সাহেব আর্মেনিয়া এলাকায় এসেছে। আমরা খুঁজে দেখলাম যে দিনের কথা উনি বলছেন, যে সময়ের কথা বলছেন, সেদিন ছিল অমাবস্যার রাত। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইরান রেডিও বাংলার নিয়মিত আয়োজন মুখোমুখি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। আপনারা জানেন, একটি রাষ্ট্রের মেরুদণ্ড গড়ে ওঠে তার আইন, শাসন ব্যবস্থা এবং দূরদর্শী রাজনীতির উপর ভিত্তি করে। আর এই পথ চলায় যারা নেতৃত্ব দেন, তাদের পারিবারিক লিগ্যাসি এবং ব্যক্তিগত মেধা, এই দুই সমাজকে গভীরভাবে প্রভাবিত করে। আমরা সবসময় চেষ্টা করি এমন ব্যক্তিত্বদের আপনাদের সামনে নিয়ে আসতে, যাদের জীবন ও চিন্তাভাবনা থেকে তরুণ প্রজন্ম এবং আমাদের সমাজ নতুন কিছু শিখতে পারে। সেই ধারাবাহিকতায় আজ আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন এমন একজন মানুষ, যিনি একাধারে একজন প্রথিতযশা আইনজ্ঞ এবং বাংলাদেশের বর্তমান রাজনীতির অন্যতম এক দূরদর্শী তরুণ মুখ। ওনার পারিবারিক ব্যাকগ্রাউন্ড এবং ওনার পিতা বাংলাদেশের সাবেক মন্ত্রী মরহুম মাওলানা মতিউর রহমান নিজামীর রাজনৈতিক লিগেসি আমাদের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। তিনি আর কেউ নন, বাংলাদেশের বর্তমান জাতীয় সংসদের পাবনা 1 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার নজিবুর রহমান মোমেন। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আমাদের এই পুরো অনুষ্ঠান জুড়ে আমরা আপনার সম্পর্কে জানতে চাই, আপনার বাবার সম্পর্কে একটু জানতে চাই। পাশাপাশি আমরা মধ্যপ্রাচ্য ইস্যু দিয়ে কথা বলবো। আমরা শুরুতে সাম্প্রতিক সময় যে নির্বাচনটা হয়ে গেল সেই বিষয়টা নিয়েই জানতে চাই। আপনি প্রথম নির্বাচনে দাঁড়ালেন এবং জনগণের বিপুল ভোটে জয়লাভ করলেন। আমরা একটু এই নির্বাচনকালীন সময়টার অভিজ্ঞতা জানতে চাই। আপনার বাবা তো রাজনীতি করেছেন, তিনি নির্বাচিত হয়েছিলেন। সে সময়ের অভিজ্ঞতা আপনার কেমন কাজে দিয়েছে, সব কিছু মিলে যদি একটু নির্বাচনকালীন সময়ের বিষয়টা বলতেন। ধন্যবাদ আপনাকে। আসলে এটা তো আমার শহীদ পিতা মাওলানা মতিউর রহমান নিজামীর কনস্টিটিউয়েন্সি। তিনি এখান থেকে 2 বার নির্বাচিত হয়েছেন বিপুল ভোটে। তো গত কয়েক নির্বাচনে আসলে জনগণ সেভাবে ভোট দিতে পারে নাই। এর পাশাপাশি আমার শহীদ পিতা মাওলানা মতিউর রহমান নিজামীকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। সব কিছু মিলে জনগণের মধ্যে একটা ক্ষোভ ছিল, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর প্রতি ভালোবাসা ছিল। 2024-এর জুলাইয়ের অভ্যুত্থানের পরে যখন দেশে ফিরে আসলাম, জনগণের বিপুল প্রত্যাশা, জনগণের দাবি, সে কারণে আসলে নির্বাচনে অংশগ্রহণ করা। তো এর নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এবং তারা বিপুল ভোটে আমাকে নির্বাচিত করেছে। আমি মনে করি সেটা আমার প্রতি ভালোবাসা না, বরং আমার শহীদ পিতা মাওলানা মতিউর রহমান নিজামীর প্রতি ভালোবাসা। তার প্রতি যে অন্যায় হয়েছে তার একটা প্রতিবাদ, এবং এটা যে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিচার ছিল, বিচারিক হত্যাকাণ্ড ছিল, এটার একটা স্বতঃস্ফূর্ত স্বীকৃতি জনগণের মধ্যে ছিল। এটা আমি অনুভব করেছি নির্বাচনের মধ্যে। আপনি দেশের বাইরে থেকেছেন, আপনি বললেন 5 তারিখে দেশে ফিরে এসেছেন। আপনি তো দেশের বাইরে ছিলেন এবং ব্যারিস্টার হয়ে আইন পেশায় নিজেকে নিয়োজিত করেছেন। পাশাপাশি আপনি এখন রাজনীতিতে আছেন। আমার প্রশ্ন হলো, এই যে রাজনীতি করছেন এবং আইন পেশায় আছেন, এই দুটোর মধ্যে আসলে কিভাবে আপনি সমন্বয় করেন? দেখেন, আমি আইনে পেশায় জড়িত হওয়ার আগে আমি মাদ্রাসায় পড়েছি। মাদ্রাসায় পড়া ব্যাকগ্রাউন্ড, আমি সৌদি আরবে পড়াশোনা করেছি এবং একাডেমিয়াতে আমি কিছুটা ইনভলভ আছি। আমি বিদেশে থাকার কারণে আমি প্রথম বিদেশে যাই 2001 সালে। 2001 থেকে 2004 পর্যন্ত সৌদি আরবে পড়াশোনা করেছি
এরপরে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে গিয়েছি, সেখানে 6 বছর ইচ্ছায় ছিলাম, তখনই আমার বারেট ল করা। তারপরে দেশে ফিরে এসে প্র্যাকটিস শুরু করি। হাইকোর্টে এনরোলমেন্ট হওয়ার পরে 2016 সালে যখন তারা আবার যাদেরকে নির্যাতন করে শহীদ করে দেওয়া হয়েছে তাদের পরিবারের উপরে অত্যাচার শুরু করলো, তখন বাধ্য হয়ে দেশের বাইরে চলে যেতে হয়। সেই সময় 8 বছর দেশের বাইরে ছিলাম। সে সময় আমি একাডেমিয়াতে যুক্ত ছিলাম, পিএইচডি করেছি আলহামদুলিল্লাহ। পাশাপাশি সেখানে পিপলস করে মেইন স্ট্রিম ব্যারিস্টার হিসাবেও কাজ করেছি। তো আসার পরে এখানে আবার সুপ্রিম কোর্টে কাজ শুরু করেছি। তো এটা আসলে একটু চ্যালেঞ্জিং, পেশাগত দায়িত্ব আর রাজনৈতিক যেই জনগণের রেসপন্সিবিলিটি, এটা একসাথে ব্যালেন্স করা এটা আসলে খুবই চ্যালেঞ্জিং। তো আমার যেহেতু সংসদ সদস্য হিসেবে আমি শপথ গ্রহণ করেছি, জনগণের যেই দায়িত্বটা আছে, রেসপন্সিবিলিটিটা আছে, জাতীয় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করার যে বিষয়টা আছে, এটাকে আমি প্রায়োরিটি দিই। এর পাশাপাশি যখন সংসদ চলে না কিংবা একটা অফ টাইম থাকে, তখন চেষ্টা করি আইন পেশায় কিছুটা মনোনিবেশ করার জন্য। তবে প্রায়োরিটি হলো জাতীয় দায়িত্ব যেটা আছে সেটা। আচ্ছা, আমরা এই বিষয়ে আরো জানবো। তার আগে ছোট্ট করে একটু বিষয় একটা জানতে চাই। সেটি হচ্ছে যে আপনি তো রাজনৈতিক পরিবারের একজন সন্তান। বাংলাদেশে সাধারণত কি মনে হয় যে যারা রাজনৈতিক পরিবারের সন্তান তারা অনেক চাকচিক্য, জৌলুস, অনেক টাকা পয়সা, গাড়ি-বাড়ি এসব কিছুর মধ্য দিয়ে তার ছেলেবেলাটা গড়ে ওঠে আরকি। তো অনেক মানুষেরই জানার ইচ্ছে, কারণ আপনার সম্পর্কে আসলে আপনার ছেলেবেলাটা আসলে কেমন ছিল? একটু যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন। আসলে আমার দাদা ছিলেন কৃষক। আম আমার সেই কারণে আমার আব্বা খুব একটা যে মানে সচ্ছল, অসচ্ছলও বলা যাবে না, কিন্তু একেবারে খুব বিত্ত বৈভবের মধ্যে ছিলেন সেটা ঠিক না আরকি। আব্বু তো আসলে রাজনৈতিক জীবন যেটা আব্বুর ছিল, সেখানে অ্যাম তিনি সেভাবে চাকরি কিংবা অন্যান্য পেশায় জড়িত হতে পারেননি। আ আমাদের সংসারটা আসলে চলতো, আম্মু যেহেতু একটা স্কুলের শিক্ষক ছিলেন, আম্মু বোটানিতে মাস্টার্স করা রাজশাহী ইউনিভার্সিটি থেকে। ওনার বেতনের পয়সায় মূলত চলতো আরকি। তো আমরা ছিলাম 5 ভাই-বোন, ছোট, এবং আমার ষষ্ঠ যেই ভাইটা সে আরো ছোট, অনেক ছোট। তো আমাদের 5 ভাই-বোনকে একসাথে মানুষ করতে আসলে খুব স্ট্রাগল করতে হয়েছে আব্বা-আম্মুকে। সেজন্য বলব না যে আমরা খুব বিত্ত বৈভবের মধ্যে মানুষ হয়েছি। আলহামদুলিল্লাহ যেভাবে মানুষ হয়েছি আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। বেশি বিত্ত বৈভবের মধ্যে মানুষ হলে হয়তো সেভাবে মানুষের দুঃখটা বোঝা সম্ভব হতো না। আবার পড়াশোনা করা, নিজেকে সেভাবে মানুষ হিসেবে গড়ে তোলা, সেই মোটিভেশনটাও সেরকম কতটুকু থাকতো, এটারও একটা বিষয় রয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের 5 ভাই-বোন সকলেই মোটামুটি আমরা প্রতিষ্ঠিত। 6 ভাই-বোনের সবাই প্রতিষ্ঠিত। আমার বড় ভাই পিএইচডি করেছেন, একটা আমেরিকা একটা ইউনিভার্সিটিতে শিক্ষক হিসেবে নিযুক্ত আছেন। আমরা 2 ভাই যমজ। 2 ভাই আমরা পিএইচডি করা। আমার সবচেয়ে বড় বোন, সেও পিএইচডি করা। আমার ছোট ভাইটাও সে তুরস্ক একটা ইউনিভার্সিটি থেকে পিএইচডি করে সেখানে কর্মরত আছে। তো আ 5 ভাই-বোনকে আমার মানুষ করেছেন যে আম্মু সবচেয়ে বেশি কষ্ট করেছেন বলব। আমাদের পিছনে বেড়ে ওঠার পিছনে উনার আ পরিশ্রমটাই সবচেয়ে বেশি। তবে সর্বোপরি আল্লাহ তাআলার একটা রহমত ছিল। যার কারণে আমি মনে করি আমরা মানুষের মতো মানুষ যতটুকু হতে পেরেছি, সেটা আ এই স্ট্রাগল এর মধ্যে দিয়ে আমরা আসলে বড় হয়েছি। চমৎকার! আসলে আপনি আপনার যেটা কথা মনে হলো যে ৮-১০ টা পরিবার, বাংলাদেশের সাধারণ পরিবার যেভাবে সন্তানদের বেড়ে ওঠা সেভাবেই আপনাদের হয়েছে। আ আপনার বাবা মাওলানা মতিউর রহমান নিজামী, তিনি ২০০১ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত তিনি মন্ত্রী ছিলেন, পূর্ণমন্ত্রী ছিলেন। তো সেই সময়টা আসলে আপনাদের কেমন কেটেছে? সেই সময়ের অভিজ্ঞতা যদি একটু বলতেন। সে সময় আমার বয়স, আমার জন্ম 79 এ। যখন আব্বু মন্ত্রী হন 2001 এ, তখন আমার বয়স 22 এর মতো আরকি। 21-22। তো যেটা বলছিলাম, আ পড়াশোনার কারণে সে সময় আমরা বড় যারা ছিলাম আরকি, আমরা ৩ ভাই দেশের বাইরে থাকতে হয়েছে। আমি 2001 এর নির্বাচনের আগে স্কলারশিপ পেয়ে সৌদি আরবে পড়তে চলে যাই। সেখানে 2004 পর্যন্ত ছিলাম। এরপরে দেশে ফিরে এসে আবার ইংল্যান্ডে উচ্চশিক্ষার জন্য গমন করি। তো আসলে আব্বুর মন্ত্রিত্বকালীন সময়ে খুব বেশি একটা আব্বুর সাথে থাকার সুযোগ হয়নি, দুর্ভাগ্যজনকভাবে। আমার বড় ভাই, উনি 95 এ মালয়েশিয়ায় স্কলারশিপ পেয়ে পড়তে চলে যান। সেখানে পড়াশোনা করে এসে দেশে 1 বছর চাকরি করে পয়সা করে জোগাড় করে আবার স্কলারশিপে আমেরিকায় পড়তে চলে যান। তিনি অবশ্যই কিছু সময় ছিলেন আব্বুর সাথে। সে সময় তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির টিচার হিসেবে দায়িত্ব পালন করেছেন, লেকচারার হিসাবে। তারপরে আবার পিএইচডি করতে 2004 এ দেশের বাইরে চলে যান। আর আমার যে যমজ ভাইটা, সে
মেডিকেলে পড়াশোনা করত। 2003 সাল পর্যন্ত মানে দেশের বাইরে ছিল মেডিকেলে পড়াশোনা করার জন্য। এরপরে ফিরে এসে 2007 পর্যন্ত আব্বুর সাথে ছিলেন আর কি। তো যেটা বলছিলাম ওই সময় আসলে যে মন্ত্রীর ছেলে হিসাবে এক্সট্রা প্রিভিলেজ নেওয়া আসলে হয়ে ওঠে না। আর আব্বু আমাদেরকে সেভাবে মানে মন মানসিকতা মাইন্ডসেট সেভাবে গড়ে তোলেননি যে মন্ত্রীর ছেলে হিসাবে এক্সট্রা প্রিভিলেজ পাওয়া, এক্সট্রা প্রিভিলেজ ডিজার্ভ করার মতো এরকম ইয়ে ছিল না। আব্বু কখনোই আমাদের মাধ্যমে কোনো সুপারিশ, কোনো ধরনের তদবির এইগুলো পছন্দই করতেন না। আমি দু একবার দেশে এসেছি, অনেকে এসেছে আমার কাছে বিভিন্ন সুপারিশ নিয়ে। আব্বুর কাছে যখন গেছি তখন বলছে যে না আসলে এগুলা করা তোমাদের জন্য ঠিক হবে না। মন্ত্রীর ছেলে হিসাবে এগুলো এক্সট্রা তোমাদেরকে যে মানুষ ব্যবহার করতে চায় কিংবা এগুলো আসলে অন্যায়ের পথকে খুলে দেয়। এই জন্য আব্বু কোনো সময় এই ধরনের তদবির মানে এন্টারটেন করতেন না। না আসলে অসম্ভব অসাধারণ মানুষ ছিলেন তারা। গেল সরকারের আমলে আপনার বাবা মাওলানা মতিউর রহমান নিজামীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে অন্যায়ভাবে শহীদ করা হয়েছিল। যে রাতে ফাঁসির রায়টা কার্যকর করা হয়, নিঃসন্দেহে সেই দিনটা ভীষণ কষ্টের ছিল আপনাদের জন্য। আমরা দর্শকরা আসলে সেই সময়কার ঘটনাগুলো জানতে চায়, তখন কি হয়েছিল। আমরা অনেক কিছু জেনেছি, আজকে আমরা আপনাকে পেয়েছি। আমরা একটু সেই রাতের বিষয়টা একটু জানতে চাই যে ঈদের রাতে ফাঁসির রায়টা কার্যকর হয়েছে। যদি একটু দর্শকদের উদ্দেশ্যে সে বিষয়ে সেই দিনগুলোর কথা বলতেন। এটা নিয়ে তো আসলে অনেক কথা আমি বিভিন্ন সাক্ষাৎকারে বলেছি। আমার ভাই একটা লেখা লিখেছিল সেই রাতের ঘটনা নিয়ে। আসলে গোটা প্রসেসটাই ছিল এমন একটা অন্যায় বিষয় এবং সেই 2010 সাল থেকে এটা আমরা ফেস করে এসেছি। আমি আব্বুর মামলার প্রধান তদবিরকারক ছিলাম। ওনার মামলার সমস্ত কার্যক্রম, সাক্ষীদের বিষয়ে জেরা করার বিষয়ে প্রস্তুতির থেকে শুরু করে যারা ওনার পক্ষে সাফাই সাক্ষী দিয়েছেন, আমিও সাফাই সাক্ষী দিয়েছি আমার শহীদ পিতা মাওলানা মতিউর রহমান নিজামীর পক্ষে। সেখানে আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম যে ওনাকে যে বলা হচ্ছে মোটা দাগে দুটো অভিযোগ ছিল। একটা ছিল তিনি আলবদর বাহিনীর প্রধান ছিলেন তথাকথিত, আর একটা বলা হয়েছে উনি নিজের যে এলাকা সাতিয়া বেড়া সেখানে নাকি বিভিন্ন যেই হত্যাকাণ্ডগুলো হয়েছে, অ্যাট্রোসিটিসগুলো হয়েছে এগুলোর সাথে জড়িত ছিলেন। তো আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম যে নিজামী সাহেব 1971 সালে অপরিচিত কোনো ব্যক্তি ছিলেন না। তিনি ছাত্রসংঘের প্রধান হিসাবে বিভিন্ন ছাত্র সমাবেশে বক্তব্য রেখেছেন। ওনার কর্মকাণ্ড নিয়ে সে সময় ওই গোয়েন্দা রিপোর্টও হয়েছে এবং যেগুলা আদালতে সরকার পক্ষ জমা দিয়েছে। এটার কোনো জায়গায় কোনো পেপার পত্রিকায় 71 সালের সময় থেকে শুরু করে 1986 সালের আগ পর্যন্ত কেউ কোনোদিন বলেছে তিনি আলবদর প্রধান ছিলেন কিংবা তার নামে কোনো মামলা হয়েছে, কোনো হত্যাকাণ্ড অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে তিনি জড়িত ছিলেন মর্মে কোনো পত্রিকায় নিউজ হয়েছে। কেউ যদি দেখাতে পারে একটা নিউজ, একটা পেপার কাটিং, একটা বই রেফারেন্স, তাহলে আমি আব্বুর পক্ষ থেকে মাপ চাব, সকল অপরাধ স্বীকার করে নেব। আমাদেরকে সেই দিন আদালতে কেউ দেখাতে পারেনি এবং অ্যাপিলেট ডিভিশনে প্রধান বিচারপতি এটা তৎকালীন অ্যাটর্নি জেনারেল মাহবুব আলমকে জিজ্ঞেস করেছিলেন কোথাও নাকি কিছু নেই 86 সালের আগে, দেখান তো দেখি। তিনি কিছুই দেখাতে পারেননি। তো এগুলো রেকর্ডেড আছে, ইউটিউবেও এটার অডিও ক্লিপ আছে। এই যে অন্যায়ভাবে কোনো ডকুমেন্ট ছাড়াই কিছু ডকুমেন্ট নতুন করে সৃজন করে যারা 40 বছর এক ধরনের বয়ান দিয়েছে, যেমন ডক্টর আব্দুল আলিমের ওয়াইফ শ্যামলী নাসরিন চৌধুরী, সে সাক্ষাৎকার দিয়েছে, বই লিখেছে তার স্বামীর হত্যাকাণ্ডের পিছনে সাথে কারা জড়িত ছিল, কারা সেদিন ধরিয়ে দিয়েছিল। সেদিন একজন পত্রিকার সম্পাদকের নাম নিয়েছিল, কিন্তু 40 বছর পরে এসে একেবারে সম্পূর্ণ উল্টো কথা বলছে যে নিজামী সাহেব জড়িত ছিল। আমরা চ্যালেঞ্জ করেছি আদালতে যে আপনি যদি জড়িত থাকে আপনার স্বামীর হত্যাকাণ্ডের সাথে মাওলানা মতিউর রহমান নিজামী 40 বছর বলেননি কেন? তখন একটা গোজামিল দেওয়ার চেষ্টা করেছে। আমি বলেছি কিন্তু সব এডিট করে সব বাদ দিয়ে দিয়েছে। আমরা বলেছি এডিট করে বাদ দিয়েছে, আপনার গত যে বইটা বেরিয়েছে সেই বইটা তো আপনার সেকেন্ড এডিশন বেরিয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে, সেই সময় আপনি কেন ওগুলা ঠিক করলেন না? কোনো জবাব দিতে পারেনি। তো আদালতের ভূমিকাও ছিল এখানে খুব হাস্যকর এবং বিচারের নামে যে তামাশা করেছে এটার একটা প্রকৃষ্ট উদাহরণ। বলছেন এই সাক্ষীরা এসে যে পত্রিকায় দেখেছি নিজামী সাহেব আলবদর বাহিনীর প্রধান ছিলেন। আমরা পত্রিকাগুলো সব সরকার পক্ষই দিয়েছে, সেগুলোর থেকে দেখিয়ে দিয়েছি, সেখানে তো আলবদর বাহিনীর প্রধান হিসেবে নিজামী সাহেবের নাম নেই।
উল্টা একজন আর্মি কমান্ডারের নাম এসেছে বিভিন্ন ডকুমেন্টসে, কিন্তু আদালত বলছে না, যেহেতু ওনারা সম্মানিত ব্যক্তি, ওনারা যেহেতু বলেছেন, পত্রিকায় থাকুক আর না থাকুক পত্রিকায় এসেছে। এরকম হাস্যকর কথাবার্তা বলেছে। এরপর এলাকার যে ঘটনাগুলো আছে, একজন বলছে যে চাঁদের আলোয় আমি দেখেছি গাছের উপর থেকে নিজামী সাহেব আর্মি নিয়ে এলাকায় এসেছে। আমরা খুঁজে দেখলাম যে দিনের কথা উনি বলছেন, যে সময়ের কথা বলছেন, সেদিন ছিল অমাবস্যার রাত। সেই সময় তিনি চাঁদের আলোয় কিভাবে দেখলেন? এই ধরনের ঘটনা ঘটেছে। এইগুলা মিথ্যাচার, এগুলার কারণ ছিল একটাই, শহীদ মওলানা মতিউর রহমান নিজামী তিনি ইসলামী আন্দোলনের নেতা ছিলেন। আধিপত্যবাদী ভারতের বিরুদ্ধে তিনি কথা বলেছেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন। এই জন্য আধিপত্যবাদের দোসর এই ফ্যাসিবাদী সরকার তাকে হত্যা করতে চেয়েছিল। তো এই ব্যাপারে আমার পিতার কোনো ক্ষোভ ছিল না। তিনি মনে করতেন তিনি আল্লাহর জন্য সংগ্রাম করছেন, আল্লাহর দিন কায়েমের আন্দোলনের জন্য সংগ্রাম করছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে যদি শহীদ হিসাবে কবুল করেন, এটা ওনার জন্য সবচেয়ে বড় পাওয়া। শেষ দিনের যেই সাক্ষাৎ হয়েছে আমাদের, সেখানে তিনি আমাদেরকে সেই নসিহতি করেছেন। উনি বলেছিলেন যে আমার বয়স হয়েছে ৭৫ বছর তখন ছিল। স্বাভাবিকভাবেই অনেকেই এই বয়সে এই দুনিয়া থেকে বিদায় নেয়। আল্লাহ যদি শহীদ মৃত্যু রেখে থাকে, তাহলে এটা ওনার জন্য সৌভাগ্যের বিষয় হবে। আমাদেরকে ধৈর্য ধারণ করতে বলেছেন এবং বলেছেন ইনশাআল্লাহ একদিন সত্য প্রতিষ্ঠিত হবে। এবং ওনার সেই আকুতি, সেই কামনা আমরা দেখেছি। বাংলাদেশের মাটিতে সত্য ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। না, নিশ্চয়ই আসলে এই বিষয়টা খুবই হৃদয় বিদারক আপনাদের জন্য সন্তান হিসেবে মেনে নেয়া। আ এখন তো সেটা আসলে দিবালোকের মতো একেবারে স্পষ্ট হচ্ছে যে আসলে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আসলে অন্যায়ভাবে বিচারযন্ত্রের অপব্যবহারের মাধ্যমে এই হত্যাকাণ্ডগুলো ঘটানো হয়েছে। আমার প্রশ্ন হলো, আপনি তো একজন আ আইন পেশায় আছেন। সবচেয়ে বড় কথা, আপনি মেম্বার অব পার্লামেন্ট। তো সেক্ষেত্রে এই যে হত্যাকাণ্ড হয়েছে, সেটার বিরুদ্ধে আসলে আপনাদের আগামী দিনে চিন্তাভাবনা মানে কি করছেন যে আসলে আ কারণ এমন হত্যাকাণ্ড আবারও হতে পারে এই দেশে। তো সেক্ষেত্রে আ যারা এর সাথে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে আইনগতভাবে কোনো ব্যবস্থা নেওয়ার চিন্তাভাবনা আছে কিনা, সেটা যদি একটু বলতেন। অবশ্যই আছে। এটা তো আমি মামলার করার জন্য আমি প্রস্তুত। কিন্তু এটা তো আসলে রাষ্ট্রের পক্ষ থেকে একটা অন্যায় যখন হয়, এটা তো ক্রিমিনাল অফেন্স। আমাদের ক্রিমিনাল অফেন্সের প্রসিকিউশনের দায়িত্ব হলো সরকারের। এবং এগুলা এমন মাত্রায় হয়েছে অপরাধগুলা, বিচারের নামে যে অবিচার। এবং এখানে শুধু আমার শহীদ পিতা মওলানা মতিউর রহমান নিজামী না, দেশের যারা আধিপত্যবাদ বিরুদ্ধে যারা কথা বলেছে, তারা বাংলাদেশ জামাত ইসলামী যেহেতু মানে মূল রাজনৈতিক দল ছিল, যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার ছিল, তাদের বিরুদ্ধেই আসলে বেশি অবিচার করা হয়েছে। কিন্তু একই সাথে বিএনপির মধ্যেও যারা ছিলেন, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী, এমনকি স্বয়ং বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে অবিচারগুলো হয়েছে, এর সকল কিছুরই আসলে একটা পূর্ণাঙ্গ তদন্ত করে যারা এই রাষ্ট্রের বিরুদ্ধে ভারতীয় আধিপত্যবাদ দেশে প্রতিষ্ঠা করার জন্য এই সমস্ত কর্মকাণ্ডগুলো করেছে, তাদের বিচার হওয়া উচিত। অন্যতম একজন মাস্টার মাইন্ড ছিল খায়রুল হক, তাকে গ্রেপ্তার করা হয়েছিল, তাকে ছাড়া হয়তো হয়েছে কিনা জানি না। তার বিরুদ্ধে সে যে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, পঞ্চম সংশোধনীর রায় দিয়ে, মামলার রায় দিয়ে সে যে দেশের সর্বনাশটা করেছে, সাংবিধানিক জটিলতা সৃষ্টি করেছে, ফ্যাসিবাদকে একেবারে শিকড় করে বসার সুযোগ করে দিয়েছে। একই সাথে বেগম খালেদা জিয়াকে তখন পারসিকিউট করা, বাসা থেকে বের করে দেয়া, এবং এই যে ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনালগুলো সেট আপ করা হলো, এগুলোর পিছনে তার ভূমিকা আছে। অন্যান্য যে সমস্ত বিচারপতিরা এরকম ভূমিকা রেখেছে, সকলেরই বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। আমরা যারা ভুক্তভোগী পরিবার, আমরা বিচার চাই, আমরা মনে করি বিচার হওয়া উচিত। আমরা এক্ষেত্রে সরকারকে সহযোগিতা করতে চাই। আমি মনে করি ফ্যাসিবাদ পরবর্তী সরকার এ ধরনের ফ্যাসিবাদ যেন আবার নতুন করে শিকড় গাড়তে না পারে, এবং এই বিষয়গুলা যে আদালতের ঘাড়ে বন্দুক রেখে বিরোধী দলকে দমন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকে একেবারে প্রশ্রয় দেওয়া, এটাকে মানে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, এইগুলা যাতে বন্ধ হয়, এই জন্য অতীতের এই বিষয়গুলোকে অ্যাড্রেস করা দরকার। আমি জোর দাবি জানাই, এগুলা নিয়ে আসলে আন্দোলনও করা উচিত। যারা সচেতন আছেন, দেশপ্রেমিক, তাদের উচিত এই বিষয়গুলোকে সামনে আনা, এই গোটা অবিচারের প্রক্রিয়াটাকে তদন্তের মাধ্যমে বিচার করে ভবিষ্যৎ ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদ যারা দোষর, তাদের এই ধরনের ষড়যন্ত্রের পথগুলোকে বন্ধ করে দেওয়া উচিত। না, নিশ্চয়ই এটা আমাদের পক্ষ থেকেও দাবি আছে।
আপনি আপনার বাবাকে খুব কাছ থেকে দেখেছেন। তার নীতি আদর্শ কেমন ছিল সেটা আপনি দেখেছেন। আমার প্রশ্ন হলো যে আপনার ব্যক্তি জীবন এবং রাজনৈতিক জীবনে বর্তমানে তার আ কোন শিক্ষাটি আপনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করে? কোন বিষয়গুলো আপনি তার জীবন থেকে নিয়ে এখন চলছেন? দেখেন আব্বুর রাজনৈতিক যেই পুঁজিটা ছিল সেটা সবচেয়ে বেশি যেটা ছিল সেটা হলো সততা। আমাদের রাজনীতিতে সততা একটা বিরল কমোডিটি। এটা আসলে খুব বেশি একটা আপনি দেখবেন না। কিন্তু তিনি প্রমাণ করেছেন যদি সততা এবং দক্ষতার সাথে যেকোনো দায়িত্বই হোক এটা পালন করা যায়, দেশকে আসলে ভালো কিছু দেয়া সম্ভব। তিনি যখন শিল্পমন্ত্রী ছিলেন, আমাদের যেই চিনি শিল্পটা সেটা ২০০১ সাল পর্যন্ত একটা বিশাল লস প্রজেক্ট ছিল। যারা এক্সপার্ট তারা অনেক বড়, বড় কথা বলেন যে আমাদের যেই আখটা রয়েছে এই চিনি শিল্পের কাঁচামাল সেখানে নাকি সুগার কনসেনট্রেশন অনেক কম। বিশ্বের বাজারে এইজন্য আমরা টিকতে পারি না। এইজন্য আমাদের এই আখ শিল্পটা, চিনি শিল্পটা লসে যাচ্ছে। আমার শহীদ পিতা যখন দায়িত্ব নিলেন তখন তিনি এই একটা ছোট উদাহরণই দিই। তিনি এইটা দেখলেন যে এটাতে মূল সমস্যাটা কি? তিনি দেখলেন যে এখানে প্রচুর অনিয়ম হয়, লুটপাট হয়, দুর্নীতি হয়। তিনি শুধুমাত্র এই দুর্নীতিটা বন্ধ করার কারণে এরকম একটা লস প্রজেক্ট ১ম বছরে ব্রেক ইভেনে আসলো। ২য় বছরে লাভে, ৩য় বছরে লাভে, ৪র্থ বছরে লাভে। ২০০৬ সালে তিনি যখন পদত্যাগ করলেন, এই শিল্পটা আবার লসে চলে গেল। তো উনি চ্যালেঞ্জ দিয়েছিলেন যে উনার মন্ত্রণালয়কে ৳১ দুর্নীতি দেখাতে পারবে না। আমি মনে করি এটাই উনার সবচেয়ে বড় গুণ যে তিনি দুর্নীতির জায়গা কোনগুলা ছিল এগুলাকে চিহ্নিত করতে পেরেছিলেন এবং নিজে শুধু সৎ থাকেননি, তার এই যে মিনিস্ট্রি আছে এটাকেও যথাসম্ভব তিনি দুর্নীতিমুক্ত করতে পেরেছিলেন। এই জিনিসটা আমাদের অভাব রয়েছে। আমি মনে করি আমাদের দেশ আজকে আমরা দেখছি একটা বিশাল ঘাটতি বাজেট আমাদেরকে দেয়া হয়েছে। আমাদের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট এটা। কিন্তু আমাদের আসলে চিন্তা করা উচিত যারা আমরা গ্রাসরুট লেভেলে পলিটিক্স করছি, আমরা জানি যে উন্নয়ন বাজেট যেটা দেয়া হয়েছে তার 50% এরও কম আসলে জনগণের কাজে লাগবে। এই এডিপির যে উন্নয়ন বাজেট রয়েছে, রাস্তাঘাট বলেন, অন্যান্য বিষয় রয়েছে, এখানে লুটপাটের যত বড় বাজেট দেবে তত বেশি লুটপাট। এইজন্য আমাদেরকে এই বাজেটটা দেওয়া হয়েছে এবং বিপরীতে কি হচ্ছে? আমাদেরকে দেখানো হচ্ছে যে ৳৬,০০,০০০ কর সংগ্রহ করা হবে, বিভিন্ন সেক্টর থেকে আয় করা হবে, আর বাকিটা ঋণ নিয়ে উন্নয়ন করা হবে। এই উন্নয়নের নামে যখন লুটপাট হবে, লুটপাট তো হচ্ছেই। এরপরে কি হবে? ওই অতিরিক্ত যে ইয়েটা আরকি ঋণটা নিচ্ছে, এই ঋণের বোঝাটা জনগণের কাঁধে চাপিয়ে দেওয়া হবে। আমরা দেখেছি গত বছরে প্রায় 15.5% বাজেটের 15.5% খরচ করা হয়েছে শুধুমাত্র যে ঋণ নেওয়া হয়েছিল ঋণের সুদ পরিশোধ করার জন্য। আমরা মুসলিম প্রধান দেশ, এখানে আমরা তো ইসলামের বিধান মানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সুদকে আল্লাহ তাআলা ধ্বংস করে ছাড়েন। সুদ যারা নেয় তাদেরকে বলছে ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। আমরা তো মুসলমানরা এভাবে সুদ দেওয়ার জন্য প্রস্তুত না। আমরা ইসলাম মেনে চলি। বাংলাদেশের এই ইসলামের প্রতি মানার প্রতি মানুষের যে আগ্রহ রয়েছে, এই ধর্মপ্রাণ মানুষদের এই আশা আকাঙ্ক্ষার বিপরীতে এভাবে আমাদের উপরে সুদ ভিত্তিক ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। আমি এটাকে অন্যায় মনে করি, এটাকে জনগণের প্রতি জুলুম মনে করি। আমাদেরকে আসলে এই জন্য এই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নিতে হবে। এই ক্ষেত্রে শহীদ মওলানা মতিউর রহমান নিজামী যেভাবে তিনি মিনিস্ট্রিগুলো চালিয়েছিলেন, এটা আমাদের জন্য একটা বড় উদাহরণ হতে পারে। নিশ্চয়ই। একটা বিষয় সেটি হলো যে আপনার বাবার মৃত্যুর পর আপনার জীবনে এমন কোন ঘটনা আছে আমরা জানতে চাই যে সময়টা আসলে আপনার খুব মনে হয়েছে যে এই সময়টা যদি আপনার বাবা আপনার পাশে থাকতেন বা আপনার মাথায় হাত রাখতেন সেক্ষেত্রে আপনার অনুভূতিটা অন্যরকম হতো। আ আ যদি বলি যে আপনার বাবার শূন্যতা আসলে আপনাকে কতটা কাঁদায় বা আপনি কতটা মিস করেন আপনার বাবা? না আসলে তো আম আ এটা সবসময় ফিল করি। সবসময় ফিল করি। আব্বু সবসময় আমাদের জন্য দোয়া করতেন। উনি বেঁচে থাকা অবস্থায় বিশেষ করে শেষ রাতে ওঠা, রেগুলার তাহাজ্জুদ নামাজ পড়া উনার একটা রুটিন ছিল। আমাদের জন্য নাম ধরে দোয়া করতেন। এটা আমরা অনুভব করতাম যে আল্লাহর একটা রহমত আছে। দেখেন আমরা অনেক পড়াশোনা করেছি। নিজেদেরকে অনেক বিষয়ে এক্সপার্ট দাবি করি। কিন্তু যখন আসলে মানুষের সাথে আমরা কাজ করি,
মানুষকে কিছু দেওয়ার চেষ্টা করি, রাজনীতি করি, আসলে নিজেদেরকে খুব ইনঅ্যাডিকুয়েট মনে হয়। আব্বুদের বিষয়গুলো যখন সামনে আসে ওনাদের সাথে আমাদের কল্পনা মানে তুলনা করতে গেলে ওনাদের যে অবস্থান ছিল, যেভাবে ওনারা মানুষকে ইয়ে করেছেন, সেবা দিয়েছেন, আসলে মনে হচ্ছে যে সেভাবে আমরা পারছি না। অনেক লিমিটেশন মনে হচ্ছে, যে যতই চেষ্টা করছি শেখার কোথায় যেন একটু আটকে যায়, কিংবা এখানেই আমি মনে করি যে আব্বুর যে বিষয়টা ছিল এটা হাড়ে হাড়ে অনুভব করি, যে এই আল্লাহর রহমত ছাড়া আসলে দুনিয়া যে চলে না, সেক্ষেত্রে আল্লাহর সাথে একটা ভালো সম্পর্ক, যারা আল্লাহ মানুষ তাদের দোয়া, এটা আসলে বড় মিস করি আর কি। নিশ্চয়ই আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ওনাকে জান্নাতের সর্বোচ্চ জায়গায় স্থান করে দেন, আর যেন আমাদের দোয়া কবুল করে নেন। আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটু মধ্যপ্রাচ্য বিষয়ে কথা বলতে চাই। আপনি তো জানেন যে মধ্যপ্রাচ্যে একটা সংকট চলছে বেশ কিছুদিন থেকে। আমরা দেখেছি চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিন থেকে ইরানের উপর ইসরায়েল এবং আমেরিকা একটা অন্যায় আগ্রাসন চাপিয়ে দিয়েছে। যদিও সেটা এখন সে ব্যাপকভাবে হচ্ছে না, আপাতত বন্ধ আছে বলা যায়। আমার প্রশ্ন হলো যে আসলে ঠিক কি কারণে এই ইরানের সাথে এই ২ টা দেশের সংকট? আপনার কি মনে হয়? এটা কি আসলে মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারের চেষ্টা নাকি আসলে অন্য কিছু? না, এটা যথার্থই বলছেন যে মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তার তথা মুসলিম বিশ্ব যেই তাদের পাশ্চাত্য বিশ্বের যে ফেলিওর, বিশ্বকে নেতৃত্ব দেওয়ার তাদের যেই হীনমন্যতা, সেখান থেকেই আসলে মুসলিম বিশ্বকে ধ্বংস করার একটা ষড়যন্ত্র চলছে জায়নিস্টদের। এটার অংশ হিসেবেই পর্যায়ক্রমে আমরা দেখেছি মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশকে একটার পর একটা ধ্বংস করা হচ্ছে। এর অংশ হিসেবেই আসলে এই ইরানের উপরে যে আক্রমণটা, দেখেন ইরান তো আসলে মূল বিষয় না, গোটা মুসলিম বিশ্বটাই, উম্মাটাই হলো তাদের মাথা ব্যথার কারণ। কমিউনিজমের ধ্বংসের পরে ক্লাস অফ সিভিলাইজেশনের নামে তারা ইসলামকেই টার্গেট করেছে, জায়ানবাদীরা বিশেষ করে ইসলামের বিরুদ্ধে। এই জন্য তাদের এই মুসলিম বিশ্বের বিরুদ্ধে তাদের এই পর্যায়ক্রমিক এই হামলাটা এটারই প্রমাণ দেয় আর কি। আমরা দেখেছি ইসরায়েল প্যালেস্টাইনের উপরে অন্যায়ভাবে যুদ্ধ চাপিয়ে দিয়েছে। ইসরায়েলি যে আগ্রাসন, জায়ানবাদী ফোর্স, তারা গাজা সহ গোটা প্যালেস্টাইনকে একেবারে জাতিগতভাবে নির্মূল করার জন্য যেভাবে শতাব্দীর জঘন্যতম হত্যাকাণ্ড চালাচ্ছে, সারা বিশ্ব এক্ষেত্রে নীরব দর্শকের ভূমিকা পালন করছে, ক্ষেত্র বিশেষে ইসরায়েলকে সহযোগিতা করছে। এটার সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবেই সিরিয়াকে আগে ধ্বংস করা হয়েছে, ইয়েমেনকে ধ্বংস করা হয়েছে, এখন তারা ইরান যেহেতু একটি বড় শক্তি তাকে ধ্বংস করার চেষ্টা করছে। এক্ষেত্রে আমি মধ্যপ্রাচ্যের সবার ভূমিকাতে খুব হ্যাপি সেটা বলবো না, তারপর আমার কাছে মনে হচ্ছে যে একটা ওয়েক আপ কল সবাই মনে হয় পেয়েছে। সে যেভাবে আগে তারা পশ্চিমা বিশ্বকে এবং জানতো বা হ্যাঁ তাদেরকে যেভাবে সহযোগিতা করেছে, এটা কিন্তু আর এখন হচ্ছে না। আলহামদুলিল্লাহ। আসলে আমাদেরকে এটা শিয়া বলেন, সুন্নি বলেন, আমরা যেভাবে নিজেদেরকে পরিচিত করতে চাই, পাশ্চাত্য বিশ্ব যারা ইসলাম বিদ্বেষী জায়ানবাদীদের কাছে আমরা সকলেই মুসলমান, সকলেই সমানভাবে তাদের শত্রু। তো আমাদের শত্রুদের ষড়যন্ত্র যদি আমরা বুঝতে না পারি, তাদের ষড়যন্ত্রের পাতা ফাঁদে যদি আমরা পা দিই, এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক হবে। এই ইরানের উপরে যে আক্রমণ, এটা শুধু ইরানের উপর আক্রমণ না, এটা মুসলিম বিশ্বের উপর আক্রমণ। এভাবে এটাকে নিতে হবে এবং সম্মিলিতভাবে এটাকে মোকাবেলা করার চেষ্টা করতে হবে। নিশ্চয়ই আমেরিকাকে আসলে সবাই বিশ্বের ১ নম্বর পরাশক্তি হিসেবেই দেখে। তো আমরা দেখলাম যে এই যে ইরানের প্রতি যে আগ্রাসন, সর্বাত্মক আগ্রাসন, ইরান ব্যাপক শক্তিমত্তা বা সাথে বা তাদের কলা কৌশলের মাধ্যমে সেটা প্রতিরোধ করতে পারে এবং ইরান ভালোভাবেই টিকে গেছে, আমরা সেটা বলি। তো আমার কাছে প্রশ্ন হলো আসলে এটা কিভাবে সম্ভব হয়েছে? হ্যাঁ, আমেরিকার উপরেও তো শক্তি আছে কারো, তাই না? আল্লাহ তো আছেন। আল্লাহ তো কোরআন শরীফে বলছেন, ফালাউলা দাফুল্লাহি বাদহুম বিদাবাদিন লাফাসাদাতিল আরদ। হ্যাঁ, যদি আল্লাহর এই প্রোটেকশনটা না থাকতো, এই প্রোটেকশন না থাকলে দুনিয়া ধ্বংস হয়ে যেত। আল্লাহ তাআলা এই জন্য তাকদিরে যদ্দূর রেখেছেন তার বাইরে কেউ বেশি আমাদের ক্ষতি করতে পারবে না। এই বিশ্বাস নিয়ে যদি আমরা ময়দানে টিকে থাকতে পারি, তাহলে যে কোনো পরাশক্তিকেই মোকাবেলা করা সম্ভব। দেখেন আমাদের এখানেও তো অনেকে মনে করে ইন্ডিয়া আমাদের চারিদিকে আছে,
তারা যদি আমাদেরকে আক্রমণ করে আমরা টিকতে পারবো না। এটা কিন্তু আমাদের জন্য একটা বড় শিক্ষা। যত বড় পরাশক্তিই হোক, আমরা যদি আল্লাহর উপর ভরসা করে, আমাদের এই যে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে ছোট ছোট ছেলে পেলে, তারা যখন মাঠে নেমেছে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর রহমত কিন্তু এসেছে। তো এই জন্য এটা কে কত বড় শক্তি সেটা বড় বিষয় না, কে কত বড় অন্যায় করেছে এটা বড় বিষয়। আমেরিকা এই যে অন্যায় যুদ্ধ মধ্যপ্রাচ্যের উপরে চাপিয়ে দিয়েছে এবং এখানে জায়নবাদীদেরকে সহযোগিতা করার জন্য তাদের যে মেগা ইসরায়েলি প্ল্যান, এটাকে প্রজেক্ট বাস্তবায়ন করার জন্য সহযোগিতা করেছে, এটার বিরুদ্ধে যারা রুখে দাঁড়িয়েছে সকলকে ধন্যবাদ দিতে চাই। এখানে কে শিয়া কে সুন্নি এখানে কোনো বড় বিষয় না। বিশ্লেষকরা মনে করেন যে ইরানের বিরুদ্ধে আমেরিকা ইসরায়েলের যে যুদ্ধ সেটি আসলে মুসলিম বিশ্বকে ধরাশায়ী করার প্রচেষ্টারই একটা অংশ। তো এখন তো ইরানের সাথে সেটা হচ্ছে, কোনো কারণে যদি আসলে ইরান ফেইল করে, সেক্ষেত্রে আপনার কি মনে হয় বিশ্লেষকরা যেমন অন্যান্য মুসলিম কান্ট্রিও না, অবশ্যই। লক্ষ্যবস্তুতে যেটা বলছিলাম যে এটা তো বললাম শুধু ইরান না, ইরানের আগে মিয়ানমার, সিরিয়া, প্যালেস্টাইন, তারপরে ইরানের পরে পাকিস্তান, তুর্কিও, তারা তো পাইপলাইনে আছে। হ্যাঁ, তাদেরকেও ছেড়ে দেবে না। মুসলিম বিশ্বের মধ্যে যারাই একটু আত্মমর্যাদার সাথে দাঁড়ানোর চেষ্টা করবে তাদেরকে ধ্বংস করে দেওয়ার একটা পায়তারা তারা করবে। তো এটা এজন্য মনে করার কোনো কারণ নাই যে ইরানই শেষ, এরপরে আর কিছু হবে না। তাদের মূল টার্গেট বিশ্বে ইসলামের নাম নিয়ে কেউ যেন মাথা তুলে দাঁড়াতে না পারে, মুসলমানরা যেন আত্মমর্যাদার সাথে কোনো একটা সভ্যতা গড়ে তুলতে না পারে। আমরা একটা বিষয় দেখেছি যে ইরান মূলত ইসরায়েলের যে শত্রু বা লক্ষ্যবস্তুতে কখন আসলো সেটা মূলত আমরা দেখেছি যে ফিলিস্তিনের বিষয়ে ইরান অনেক বেশি সোচ্চার থেকেছে, যে কারণে আসলে ইরান এই আমেরিকা বলি বা ইসরায়েলের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। আমার প্রশ্ন হলো যে এই ফিলিস্তিন ভূখণ্ড রক্ষা করার দায় দায়িত্ব তো শুধুমাত্র ইরানের নয়, সারা মুসলিম আর মানুষের, বিশেষ করে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো আছে। তো তাদের ভূমিকা আমরা আসলে সেভাবে করে দেখি না। এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখেন? দেখেন, আসলে মুসলিম বিশ্ব অ্যাজ এ হোল, যদি আপনি দুইটা এখানে ভাগ আছে, একটা হলো সাধারণ জনগণ, আমাদের এখানে মনের আকুতি আছে, ভালোবাসা আছে, ইসলামের দ্বিতীয় কেবলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আল কুদসের ব্যাপারে ভবিষ্যদ্বাণী করেছেন এবং এটা মুসলিম উম্মার পার্ট, অবিচ্ছেদ্য অংশ, আমাদের কেবলা, দ্বিতীয় কেবলা। এই গোটা বিষয়টাকে নিয়েই মুসলিম বিশ্বের মধ্যে, মুসলমানদের মধ্যে, সাধারণ মুসলমানদের মধ্যে, আপনি যেখানে যে কথা বলবেন, সৌদি আরবের সাধারণ মুসলমানদের মধ্যেও অনেক বেশি আবেগ, অনুভূতি এবং ভালোবাসা রয়েছে। কিন্তু আমরা জানি আমাদের মুসলিম বিশ্বের এই যে কায়েমে স্বার্থবাদী শাসক গোষ্ঠী, এরা আসলে এটা এই দেখা যাচ্ছে যে তাদের ব্যক্তিগত স্বার্থে, তাদের এই ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য ক্ষেত্র বিশেষে তারা জাহানবাদীদের সাথে এখানে কম্প্রোমাইজ করছে, এখানে যারা আগ্রাসী বাহিনী তাদের সাথে কম্প্রোমাইজ করছে। এটা খুবই আনফর্চুনেট। আমি মনে করি জনগণের যেই মুসলমানদের যে আশা আকাঙ্ক্ষা ভালোবাসা, এটার একসময় গণবিস্ফোরণ ঘটবে এবং ইনশাআল্লাহ এই প্যালেস্টাইনি ভাইদের জন্য আমাদের যে দোয়া, আমাদের যে সহমর্মিতা, আমাদের যে কান্না, এটা একদিন ইনশাআল্লাহ কথা বলবে মানুষ। আমরা যখন রুখে দাঁড়াবো তখন দুনিয়ার কোনো শক্তি নেই যে আমাদেরকে এই প্যালেস্টাইনি ভাইদের অধিকার রক্ষা থেকে বিরত রাখতে পারবে ইনশাআল্লাহ। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে এই আমরা দেখলাম যে বিশ্বের সবচেয়ে পরাশক্তিধর এই দেশগুলোর সাথে ইরান কম্পারেটিভলি দুর্বল হওয়া সত্ত্বেও সেভাবে করে তারা প্রতিরোধ করতে পেরেছে এবং বলা যায় যে তাদেরকে ধরাশায়ী করেছে এক রকমের। এই যুদ্ধ থেকে আসলে বাংলাদেশের মতো দেশের আসলে কি ধরনের শিক্ষা আছে? আপনি যেহেতু একজন রাজনীতিবিদ, আমরা প্রত্যেকটা দেশে আধিপত্যবাদের বিস্তার দেখি। সেক্ষেত্রে এই দুর্বল দেশ হওয়া সত্ত্বেও এত পরাশক্তিকে মোকাবেলার যে বিষয়টা, সেখান থেকে আসলে আমাদের দেশের কি শিক্ষণীয় আছে? যেটা বলছিলাম যে আসলে আমাদের সিচুয়েশনে তো অনেকটা একই রকম। প্যালেস্টাইন যেরকম একেবারে ইসরায়েলের পেটের মধ্যে, আমাদের বাংলাদেশও তো একটা আধিপত্যবাদী শক্তির পেটের মধ্যে। সে আধিপত্যবাদী শক্তি তাদের দেশের মধ্যে অনেক প্যালেস্টাইন এরকম বানিয়ে রেখেছে। কাশ্মীরের কথা আমরা জানি। পশ্চিমবঙ্গে এখন মুসলমানদের সাথে যা হচ্ছে, তাদেরকে প্রথমে নির্বাচনের ভোটার হতে বাধা দেওয়া হলো মুসলমানদেরকে, এখন তাদেরকে আবার পুশিন করা হচ্ছে বাংলাদেশে অত্যন্ত ন্যাক্কারজনকভাবে। এবং এক্ষেত্রে দেখবেন বিশ্বের মোড়লেরা তারা কিন্তু খুব বেশি কথা কেউ বলছে না। তো আমাদেরকে ইরানের যুদ্ধ থেকে যেটা শিক্ষা নিতে হবে, আমরা যদি আমাদের আত্মমর্যাদার সাথে বেঁচে থাকতে চাই,
আমাদেরকে এই আমাদের এই সার্বভৌমত্বের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। আল্লাহর উপর ভরসা করে আমাদেরকে আমাদের অধিকার আদায়ের জন্য সোচ্চার হতে হবে। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। ইরানের যুদ্ধ থেকে আমরা এই শিক্ষাটাই নিতে পারি। আমরা শেষ প্রশ্ন করতে চাই। আমরা তো দেখেছি ৫ আগস্টের পরে নতুন একটা বাংলাদেশ আমরা পেয়েছি। আ অনেক মানুষের, অসংখ্য মানুষের প্রত্যাশা ছিল বাংলাদেশে নতুন করে নতুন একটা দেশ পাবে। আ কিন্তু আমরা দেখলাম যে বর্তমান সরকার এসে জুলাই গণঅভ্যুত্থানের যে আকাঙ্খা, সেটা অনেক ক্ষেত্রে অনেকাংশেই অস্বীকার করছে। এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখেন? দেখেন ১৬টা বছর আমরা সকলেই রাজনৈতিক দলগুলো সকলে মিলে অনেক চেষ্টা করেছি। এক্ষেত্রে কার কতটুকু দুর্বলতা ছিল, কোন দলের নেতাকর্মীরা মানে আন্দোলনের ক্ষেত্রে পলায়নপর ভূমিকা রেখেছেন, কম্প্রোমাইজ করার চেষ্টা করেছেন, জনগণ জানে ওদিকে আমি যাচ্ছি না। কিন্তু মূল বিষয়টা হলো পলিটিক্যাল পার্টিগুলা ফেল করেছিল এই ফ্যাসিবাদকে হটানোর জন্য। কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে সকলের একটা অবস্থান ছিল। পরবর্তীতে এই জুলাইয়ের এই বিপ্লবের মাধ্যমে তারা ছাত্র জনতা, কিন্তু আপামর ছাত্র জনতা, তারা এই যে বৈষম্য আছে এই আমাদের যে রাষ্ট্রীয় সিস্টেমের মধ্যে, রাষ্ট্রযন্ত্রের মধ্যে, এটাকে কেন্দ্র করে গণবিস্ফোরণ হলো এবং আমরা দেখলাম ফ্যাসিবাদ পালিয়ে যেতে বাধ্য হলো। এখন এই জুলাইয়ের মাধ্যমেই কিন্তু এই নতুন একটা পলিটিক্যাল সিস্টেম চলে এসেছে, তাই না? আমরা ফ্যাসিবাদ মুক্ত একটা রাজনীতি নির্বাচন পেলাম। এই নির্বাচনের মাধ্যমে যারা আসলো তারা যদি জুলাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করে, তাহলে তো আসলে এটা জুলাইয়ের প্রতি বিশ্বাসঘাতকতাই বলতে হবে। জনগণকে পিছন থেকে ছুরি মারা মতো হয়ে যাবে আর কি। আমরা দেখছি এর একটা প্রয়াস আছে। এটা ফ্যাসিবাদের পুরানো ভূত, এটা আবার নতুন করে একটা দলের কাঁধে ছড়ার চেষ্টা করছে। আমরা দেখছি ব্যাংকিং সেক্টরে যে নৈরাজ্য চলছে, ইসলামী ব্যাংকে আবার সেই পুরানো ব্যাংক ডাকাতদের হাতে তুলে দেওয়ার একটা প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। অপপ্রচেষ্টাই বলতে হবে। এইগুলার মাধ্যমে জনগণ কিন্তু অত্যন্ত আতঙ্কিত যে কি হচ্ছে, আবার কি ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার সেই পরিকল্পনা চলছে কিনা। এই জন্য আমি বলবো সরকারের শুভবুদ্ধির উদয় হওয়া উচিত। জুলাইয়ের যেই চেতনা, জুলাইয়ের যেই সনদ, যেই সনদকে বাস্তবায়ন করার জন্য জনগণ গণভোট দিয়েছে, 70% উপরে ভোট, হা ভোট পড়েছে, এটাকে বাস্তবায়ন করার জন্য এটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা উচিত এবং যথাশীঘ্র সম্ভব বাস্তবায়ন করা উচিত। এক্ষেত্রে কোনো আপোস করার কোনো প্রশ্নই আসে না। আমরা শেষ করতে চাই, তার আগে আরেকটু বিষয় জানতে চাই। সেটি হলো আপনি তো এবার ১ম নির্বাচনে বিজয়ী হয়েছেন। নিশ্চয়ই আপনার এলাকার মানুষের জন্য অনেক কিছু করার প্ল্যান আছে। আমরা যদি একটু ছোট্ট করে আপনার কাছে একটু জানতে চাই, আসলে আপনার এলাকায় আসলে কি করার ইচ্ছা আছে? মানুষের কি ধরনের চাওয়া আছে? সে বিষয়গুলো যদি একটু বলতেন। দেখেন, একজন বিরোধী দলের সংসদ সদস্য হিসাবে বাংলাদেশের রাজনৈতিক যে কালচারটা রয়েছে, সেখানে চাইলেও অনেক কিছু করা সম্ভব না। তারপরেও আমি নির্বাচনের যেহেতু জনগণ আমাকে নির্বাচিত করেছে, জনগণের অধিকার আদায় করার জন্য আমি সবসময় সোচ্চার থাকবো ইনশাআল্লাহ। আমাদের এলাকার কিছু সমস্যা রয়েছে, কিছু আছে যেটা একেবারে সব এলাকার জন্যই কমন। এটা যেমন মাদকের ছোবলটা আসলে কিন্তু বাংলাদেশে যেভাবে বাড়ছে, তরুণ সমাজকে যেভাবে ধ্বংস করে দেওয়ার জন্য এই পরিকল্পিতভাবে মাদকের বিস্তার ঘটানো হচ্ছে। আমি মনে করি যে প্রশাসন যে ভূমিকা নিচ্ছে এটা যথেষ্ট না, এটাকে আরও বাড়ানো দরকার। আমাদের বিভিন্ন এলাকাতে মাদকের যে বিস্তারটা রয়েছে, এটাকে একেবারে এটার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করা উচিত। এছাড়া আমাদের তরুণ সমাজকে বাঁচানো যাবে না। এটা একটা বড় বিষয়। আরেকটা হলো শিক্ষা। আমাদের শিক্ষাটা, এটার অপ্রতুলতা রয়েছে এবং শিক্ষা ব্যবস্থাটাই এরকম। এটা হলো আপনার কর্মমুখী শিক্ষা না। আমাদের দরকার আমাদের সন্তানদেরকে নৈতিকতা শিক্ষা দেয়া, পাশাপাশি দুনিয়াতে চলার জন্য, দুনিয়াতে ভালোভাবে বেঁচে থাকার জন্য যে কর্মমুখী শিক্ষা বিষয়ে বিভিন্ন জায়গায় এখনও হচ্ছে, সেটার একটা বাস্তবায়ন দরকার। এটা ঢেলে সাজানো দরকার গোটা শিক্ষা ব্যবস্থাটাকে। এটাও সরকারের কতটুকু সদিচ্ছা আছে এটা আমার সন্দেহ রয়েছে, কারণ এটাকে নিয়ে যেভাবে ন্যাশনাল ডায়ালগ করা উচিত,
যেভাবে পলিসি মেকিং করা উচিত সেভাবে কিছু হচ্ছে বলে আমি দেখছি না। শিক্ষা খাতে এবার সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে, কিন্তু এখানে একটা শুভঙ্করের ফাঁকি যেটা রয়েছে সেটা হলো এই বরাদ্দের ম্যাক্সিমাম ব্যয় হবে শিক্ষকদের বেতন, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন। এভাবে তো হবে না, আপনাকে একটা পলিসি ফর্মুলেট করতে হবে এবং সেই পলিসির আলোকে শিক্ষার্থীদেরকে তাদের মান উন্নয়নের জন্য এই খরচটা করতে হবে, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। তো এইগুলো তো গেল জাতীয় বিষয়। আর একেবারে লোকালাইজড কিছু বিষয় রয়েছে আমাদের এখানে। পাবনা জেলায় আপনারা জানেন যে পেঁয়াজ উৎপাদনের জন্য এটা প্রসিদ্ধ। পাবনা জেলায় 30% দেশের যত পেঁয়াজ হয় তার 30%-এর উপরে পেঁয়াজ শুধু পাবনাতে হয়, আর একটা সিংহভাগ আমার নির্বাচনী এলাকা সাথিয়াতে হয়। দুঃখের বিষয় হলো কৃষকরা তাদের যেই উৎপাদন ব্যয় এটা বেড়ে চলেছে। গত বছরও দেখেছি সার ডিলারদের কাছে গেলে পাওয়া যায় না, কালোবাজার থেকে বেশি দামে কিনতে হয়। এটা একটা দিক। আবার যখন বেচতে যান তখন ন্যায্য মূল্য তারা পান না। আমাদের যে বাজার ব্যবস্থাপনা রয়েছে এখানে মধ্যস্বত্বভোগীরা এটার কিন্তু বেনিফিশিয়ারি বেশি হন। আমরা দেখেছি যে হাটগুলাতে ইজারা সিস্টেম আছে, এক্ষেত্রে ইজারাদাররা খাজনা আদায় করেন। এর পাশাপাশি আবার দেখা যায় যে 40 কেজি পেঁয়াজের জায়গায় তারা 42 কেজি পেঁয়াজ দেন 40 কেজির দামে। 2 কেজি তারা ধলতা, একটা সিস্টেম, খুব খারাপ সিস্টেম। এটা সম্পূর্ণ বেআইনি, কিন্তু নিচ্ছে। প্রশাসনের এখানে নজরদারি এখানে অপ্রতুল্য। কৃষকদের বাঁচানোর জন্য আমি মনে করি যে এটা উন্মুক্ত মার্কেট থাকা দরকার, সরাসরি, যাতে করে কৃষকদের কাছ থেকে যারা এন্ড ইউজার আছেন, বিভিন্ন মার্কেট সব ওনাররা, তারপরে জনগণ যাতে বিনা পয়সা বিনা ইয়েতে শুল্কে কিনতে পারেন, এই ব্যবস্থা থাকা উচিত। এটা করা হয়তো এখন খুব দ্রুতই সম্ভব হবে না, কিন্তু আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। এছাড়া আমাদের রোডঘাট যেগুলো রয়েছে, মূল রোড যেটা রয়েছে মাতপুর থেকে সিএনবি, এটা মাত্র 18 ফিট চওড়া এবং দীর্ঘদিন এটার সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে গিয়েছে। এখানে পেঁয়াজ সংগ্রহ করার জন্য বড় বড় ট্রাক আসে, কিন্তু সেই তুলনায় এখানে মানে চওড়া না হওয়ার কারণে জনগণ ভোগান্তিতে পড়ে। এটার চওড়া করতে হবে। আমি সংসদে এটার ব্যাপারে বলেছি, আমি এটা চেষ্টা করব যে যাতে করে এটার চওড়া করা যায়। আমাদের যে প্রধান নদীটা রয়েছে ইসামতি নদী, এটা মানে সরকারি রেকর্ডে নদী হিসেবে আছে, কিন্তু এটাকে মানে জলাশয়, বদ্ধ জলাশয় হিসেবে আখ্যায়িত করে একটা সরকারের প্রশাসনের একটা গোষ্ঠী, তারা স্বার্থান্বেষী মহল, তারা এটাকে জনগণকে এটার সেবা থেকে বঞ্চিত করছে। এটা লিজ দিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন জনের কাছে। আমার কথা ছিল জাল যার জলাতার, এই নীতিতে এটাকে মুক্ত করে দিতে হবে। আমি অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই, তিনি তার বক্তৃতাতে বলেছেন এটা তারা বাস্তবায়ন করবেন। আমি দেখি আরও, আমি এর আগে ইতিমধ্যে আমি প্রশাসনকে ডিও লেটার দিয়েছি, এটাকে মুক্ত করে দিতে হবে। এটাকে যে জলাশয় এই কচুরিপানায় ভরে গিয়েছে এটাকে পরিষ্কার করতে হবে। এটা নিয়ে আমাদের কাজ করার আছে। সর্বোপরি কর্মসংস্থানের বিষয়টা একটা বড় বিষয়। বেকার যুবক যদি থাকে, সমাজে অনাচার বৃদ্ধি পায়, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। আমার একটা ছিল যে আমি প্রতি বছরে ইনশাআল্লাহ আমরা এই যুবকদের কর্মসংস্থানের জন্য কর্মশালা করব। এটা আমি প্রতি বছর ইনশাআল্লাহ করবো। এই বছর একটা করব। গত বছর আমরা করেছি, ক্যারিয়ার সামিট করেছি ছাত্রদেরকে নিয়ে। এই বছর একটা করবো ইনশাআল্লাহ। প্রতি বছর আমি এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই আমার এলাকায়, স্থায়ী একটা কর্মসংস্থানের জন্য কর্মশালা। যুবকরা যাতে করে এখান থেকে এসে ইন্সপিরেশন, আমাদের সেন্টার থেকে ইন্সপিরেশন পায়, তাদের এই যে যোগ্য কর্মসংস্থানের তারা নিজেরা ব্যবস্থা করতে পারে, আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। না, আপনার চমৎকার অনেকগুলো চিন্তাভাবনা। আমরা আমরা আপনার সর্বাঙ্গীন সফলতা কামনা করি। আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজ শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে অন্য কোনো বিশেষ অতিথির সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।